সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে শুরু হওয়া ইসরায়েল গাজা যুদ্ধ এখনো থামেনি, বরং বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান, স্থল অবরোধ এবং সাহায্য প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১.৭ লাখের বেশি আহত হয়েছে। একই সময়ে প্রায় ৯০% বেশি মানুষ বাস্তুচ্যুত এবং ন্যূনতম মানবিক চাহিদার এক ভয়াবহ সংকটে পড়েছে সমগ্র উপত্যকা। গাজার শহরগুলো এখন আর শহর নেই, সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে প্রায় ১৫ লাখের বেশি মানুষ জরুরি আশ্রয়ের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে, কিন্তু ইসরায়েল সীমান্ত বন্ধ রেখেছে এবং মিশরীয় সীমান্ত দিয়েও খুব সীমিত ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শান্তি চুক্তির পরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নানা প্রতারণায় উত্তপ্ত গাজার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সম্প্রতি বলেছেন, আমাদের কাছে যে ট্রাকগুলো আসছে তা আক্রান্ত জনগণের ন্যূনতম চাহিদার ১% পূরণ করতে পারছে না। হাসপাতাল নেই, ওষুধ নেই, নেই বিদ্যুৎ। জেনারেটরগুলো বন্ধ হয়ে গেছে জ্বালানির অভাবে। এমনকি মৃতদেহ সংরক্ষণের স্থানও ফুরিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার প্রায় সব হাসপাতাল আংশিক বা সম্পূর্ণভাবে অকেজো। খাদ্য, পানি, চিকিৎসার সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে শিশুদের মধ্যে অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত্যুর হার বাড়ছে প্রতিদিন। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্টত ইসরায়েলপন্থী। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ গাজার সহায়তায় কোনো ভূমিকা রাখবে না। তিনি আরও বলেন, হামাসকে ভবিষ্যতে গাজার কোনো প্রশাসনিক ভূমিকায় দেখতে চায় না ওয়াশিংটন। এই ঘোষণাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা কুড়িয়েছে, কারণ ইউএনআরডব্লিউএ গাজায় শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সরবরাহের মূল প্রতিষ্ঠান। সংস্থাটিকে বাদ দেওয়ার মানে মানবিক সহায়তার এক গুরুত্বপূর্ণ স্তম্ভকে ভেঙে দেয়া। রুবিওর বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে অক্ষুণ্ণ সমর্থন দিচ্ছে, যদিও গাজায় গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন ফিলিস্তিনি দল একটি স্বাধীন টেকনোক্রেট কমিটি গঠনের প্রস্তাবে সম্মত হয়, যা যুদ্ধোত্তর গাজায় প্রশাসনিক দায়িত্ব নেবে। হামাস জানিয়েছে তারা এই প্রস্তাবে সমর্থন দিচ্ছে যাতে গাজাকে দলীয় নয়, জাতীয়ভাবে পুনর্গঠন করা যায়। এই প্রস্তাবের অর্থ হল হামাস একটি বাস্তবসম্মত রাজনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান সেই প্রচেষ্টাকে কার্যত ব্যর্থ করে দিচ্ছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার ফের স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইসরায়েলকে শুধু নিন্দা নয়, বাস্তব শাস্তি, অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপে আনতে হবে। তিনি বলেন, ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রাখতে বাধ্য করতে হবে, নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি এবং চালিয়ে যাব। এরদোয়ান তার ৩ দিনের উপসাগরীয় সফর শেষে বিমানে সাংবাদিকদের বলেন, গাজা এখন ইসলামী বিশ্বের পরীক্ষাক্ষেত্র। তুরস্ক, মিশর বা কেবল উপসাগরীয় দেশগুলো একা এটি সামলাতে পারবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, তুরস্ক গাজার পুনর্গঠনে অংশ নিতে প্রস্তুত। একটি বহুমুখী গাজা টাস্কফোর্স গঠনের আলোচনা চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তুরস্ক গাজায় মানবিক সহায়তায় সবচেয়ে বেশি সক্রিয় দেশগুলোর একটি হিসেবে কাজ করছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এফএডি এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১,০১,০০০ টনের বেশি সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫,০০০ টন খাদ্য সামগ্রী, ৩,০০০ টন বিশুদ্ধ পানীয় জল, ২৪৭ টন চিকিৎসা সরঞ্জাম এবং ১০,০০০ তাঁবু, কম্বল ও স্যানিটারি কিট। মোট ১৬টি জাহাজ ও ১৪টি বিমান এই সরঞ্জাম পৌঁছে দিয়েছে মিশরের এল আরিস বন্দর হয়ে গাজাতে।
সম্প্রতি দয়ার ১৭তম জাহাজ পৌঁছেছে, যা নিয়ে গিয়েছে হাসপাতালের যন্ত্রপাতি ও খাদ্য সহায়তা। তুরস্ক শুধু সহায়তা পাঠায়নি, আহতদের চিকিৎসারও দায়িত্ব নিয়েছে। ২০২৩ সালের শেষ দিক থেকে এখন পর্যন্ত ৪৩০ জনের বেশি আহত ও অসুস্থ গাজাবাসী এবং তাদের অভিভাবকদের তুরস্কে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। তুর্কির রেড ক্রিসেন্ট, কিজিলায় ও বিভিন্ন এনজিও যেমন IHH, দিয়ানাত ফাউন্ডেশন গাজায় মোবাইল কিচেন স্থাপন করেছে। প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য গরম খাবার সরবরাহ করছে। এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একাধিকবার মিশর, কাতার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অবিরাম কূটনৈতিক যোগাযোগ রেখেছেন। প্রতিটি অস্থায়ী যুদ্ধবিরতির সময় তুরস্ক জোর দিয়েছে যে শুধু অস্ত্রবিরতি নয়, টেকসই মানবিক সহায়তা ও পুনর্গঠনই এখন সবচেয়ে বেশি জরুরি। আঙ্কারা বারবার ঘোষণা দিয়েছে যে তারা ভবিষ্যতের আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশন বা পুনর্গঠন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে প্রস্তুত। তুরস্ক শুধু কূটনৈতিক নয়, আইনি লড়াইটিও এগিয়ে নিচ্ছে। গত বছর আঙ্কারা দক্ষিণ আফ্রিকার দাখিল করা গণহত্যা মামলাতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যোগ দিয়েছে। তুর্কি সংসদও ইসরায়েলের স্বাধীন ফ্লোটিলা কোয়ালিশনের হামলার নিন্দায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করেছে। একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। এছাড়া তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রেখেছে, বিশেষ করে সামরিক ও কৌশলগত খাতে। এরদোয়ানের ভাষায়, যতক্ষণ গাজায় রক্ত ঝরবে ততক্ষণ তুরস্ক ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যে ফিরবে না। গাজা আজ এক বিশাল ধ্বংসস্তূপ। হাসপাতাল, স্কুল, মসজিদ, এমনকি বেকারিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এরদোয়ান বলেছেন, প্রথমে আমাদের ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসাবশেষ সরাতে হবে, তারপর নতুন অবকাঠামো গড়ে তুলতে হবে। তুরস্ক এই পুনর্গঠনের জন্য প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক বিশেষজ্ঞদের একটি দল প্রস্তুত রাখছে। AFAD ইতিমধ্যে গাজা পুনর্গঠন মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে, যা মিশর ও কাতারের সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ইসরায়েলের অনমনীয় নীতি ও সীমান্ত নিয়ন্ত্রণ। গাজায় পুনর্গঠন শুরু করতে হলে প্রথমেই অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, যা এখনও অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজার এই যুদ্ধ ও অবরোধ ইসলামী বিশ্বের জন্য এক নৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এরদোয়ানের ভাষায়, এখন সময় কথার নয়, কাজের। তুরস্কের এই অবস্থান নিঃসন্দেহে দৃঢ়, কিন্তু অনেক আরব দেশ এখনও নীরব বা কেবল কূটনৈতিক বিবৃতি দিচ্ছে। কাতার মানবিক সহায়তায় সক্রিয় থাকলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনও সীমিত পর্যায়ে সহায়তা দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, মুসলিম বিশ্বের এই বিভাজন ইসরায়েলের জন্য রাজনৈতিক সুবিধা তৈরি করছে। গাজায় যা ঘটছে তা শুধুই যুদ্ধ নয়, এটি আন্তর্জাতিক মানবিক আইনের এক ভয়াবহ লঙ্ঘন। জাতিসংঘের একাধিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সমষ্টিগত শাস্তি নীতিতে বিশ্বাস করে গাজাকে অবরুদ্ধ করছে, যা চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার যৌথ প্রচেষ্টা এই যুদ্ধকে আইনি কাঠামোয় আনতে সফল হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদি ICJ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়, তবে এটি হবে আধুনিক আন্তর্জাতিক আইনের এক ঐতিহাসিক মোড়। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন নতুন বাস্তবতার দিকে যাচ্ছে। ইসরায়েল সামরিকভাবে হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি, বরং আন্তর্জাতিক চাপের মুখে ক্রমেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে। অন্যদিকে গাজার ধ্বংসের দায় এখন পশ্চিমা বিশ্বকেও তারা করছে। তুরস্কের মতো দেশগুলো এখন সেই শূন্যস্থান পূরণ করতে চায় মানবিক সহায়তা, কূটনীতি এবং পুনর্গঠনের মাধ্যমে। প্রশ্ন হলো, ইসরায়েল ও তার মিত্ররা সেই প্রক্রিয়াকে কি অনুমোদন দেবে? গাজার ভবিষ্যৎ নির্ভর করছে অবরোধ তুলে নেওয়া, আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপের উপর। গাজা আজ শুধুই একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি মানবতার বিবেকের পরীক্ষা। ইসরায়েলের অব্যাহত অবরোধ ও সহিংসতার মাঝে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ আশ্রয় হারাচ্ছে, আর বিশ্ব এখনও গভীর উদ্বেগ প্রকাশেই সীমাবদ্ধ।
তুরস্ক এই নীরবতার বিরুদ্ধে দাঁড়িয়েছে মানবিক সহায়তা, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক আইনি লড়াইয়ের মাধ্যমে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের উপর কার্যকর নিষেধাজ্ঞা আরোপ করা না হয়, ততক্ষণ পর্যন্ত গাজার কান্না থামবে না। গাজা আজ আমাদের সকলের বিবেকের আয়না, যেখানে দেখা যাচ্ছে মানবতা এখনো রাজনীতির কাছে বন্দী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।